হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বেসিক্যালি তোমার আহ, আমাদের অর্গানিক কেমিস্ট্রির হুম সামনে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে 20 তারিখ। সো সবার মাথায় খুবই টেনশন। সো এই মুহূর্তে আমাদের হচ্ছে কি দরকার বলেন তো ভাইয়া? আমাদের দরকার হচ্ছে লাস্ট মোমেন্ট প্রিপারেশন। তো তোমাদের অনেকে কেমিস্ট্রি লাস্টে কিভাবে পড়বা সেটা বুঝো না, অথবা আমরা হচ্ছে অনেকেই কি করি, মানে লাস্টের প্রিপারেশনটা গুছাইতে পারি না। তো আমি ভাবলাম তোমাদের একটা ওয়ান শট ক্লাস নেই, সরি একটা হবে ওয়ান শট ক্লাস নেই। যার কারণে হচ্ছে আমাদের কি হবে বলতো, আমাদের হচ্ছে ক্লাসটা, তোমাদের প্রিপারেশনটা খুবই কম্প্যাক্ট এবং গোছানো হবে। সাথে সাথে হচ্ছে তোমরা তোমাদের মানে অনেক মিস কনসেপশন থাকলে সেগুলো ক্লিয়ার হবে। তো আমি তোমাদের জন্য লাস্ট ইয়ারে বা প্রিভিয়াস ইয়ারগুলোতে ঢাকা ইউনিভার্সিটিতে আসা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সিলেক্ট করছি, এবং সেই কোয়েশ্চেনগুলো থেকে তোমাদের হচ্ছে আজকে আমি সলভ করাবো সবগুলো কোয়েশ্চেন ধরে ধরে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমি কয়েকটা একদম ইজি কোয়েশ্চেন রাখছি, হ্যাঁ। তো প্রথম থেকে আমি একদম কঠিন প্রশ্ন দিয়ে কি করে নাই বলো তো, শুরু করে নাই। তো ফার্স্টে আমাদের যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে নিচের কোনটি গ্লাসকে ক্ষয় করে, রাইট? নিচের কোনটি হচ্ছে গ্লাসকে ক্ষয় করে? তাহলে এটার আনসার হবে কি বলতো, হাইড্রোজেন ফ্লোরাইড। হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইড কি করে ভাই? হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সিলিকন অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে। সিলিকন অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে হচ্ছে আমাদের এই গ্লাসকে ক্ষয় করে, ঠিক আছে। বলছে প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু থেকে প্রাপ্ত M3+ আয়নে 5টি ইলেকট্রন, বুঝছো? 5টি ইলেকট্রন হচ্ছে 3D শেলে প্রবেশ করে। ওকে ফাইন। তাহলে M3+ আয়নটি কি হইতে পারে? মানে বেসিক্যালি বলছে আমাদের একটা ট্রানজিশনাল মেটাল মানে কি? ট্রানজিশনাল মেটাল মানে হচ্ছে অবস্থান্তর ধাতু। ট্রানজিশনাল মেটাল মানে হচ্ছে অবস্থান্তর ধাতু। তো এই যে অবস্থান্তর ধাতুটা, এই অবস্থান্তর ধাতু থেকে প্রাপ্ত একটি M3+ আয়ন, ওকে ফাইন, 5টি ইলেকট্রন হচ্ছে 3D তে প্রবেশ করে। তাহলে এই কোয়েশ্চেনটা পারার আগে তোমরা অবশ্যই জানো যে আমাদের ক্রোমিয়াম 3+ এর 5টা ইলেকট্রন 3D বা লাস্ট শেলে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এই প্রশ্নটার অ্যান্সার কি জানি বলতো, ক্রোমিয়াম 3+। তারপর এখানে বলছে যে কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে হচ্ছে এই মৌলটা আমাদের পরিণত হয়। তাহলে এখানে কতগুলো হচ্ছে আলফা, বিটা, গামা, নিউট্রন ইমিশন দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয়তার চ্যাপ্টারে তোমরা অলরেডি পড়ছো। আবার এটা কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে আছে। এখন কথা হচ্ছে এই গামা ইমিশন যদি হয়, গামা ইমিশন যদি হয়, মানে গামা যদি বিকিরণ হয়, তাহলে হচ্ছে আমাদের কি হবে বলতো? আমাদের হচ্ছে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা, হুম, তাহলে ভর সংখ্যা ও প্রোটন সংখ্যায় কোনো কি হবে না বলতো, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন কোনো পরিবর্তন হবে না। আর যদি আমাদের হচ্ছে কি হয় বলেন তো ভাইয়া, যদি হচ্ছে বিটা পার্টিকেল ইমিশন হয় তাহলে কি হবে বলেন তো? বিটা পার্টিকেল ইমিশন হলে হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা 1 বাড়বে, প্রোটন সংখ্যা 1 বাড়বে, ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না। যদি আমাদের ভাইয়া আলফা পার্টিকেল ইমিশন হয়, আলফা পার্টিকেল ইমিশন হলে হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা আমাদের কি হবে ভাইয়া বলেন তো? ভর সংখ্যা 4 বাড়বে, ভর সংখ্যা 4 বাড়বে ও প্রোটন সংখ্যা হচ্ছে ভাইয়া 2 কমবে, প্রোটন সংখ্যা হচ্ছে 2 কমবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই রেডিও অ্যাক্টিভ জিনিসের আমাদের হচ্ছে তোমার প্রপার্টি। এখন চলো আমরা হচ্ছে এই জিনিসটার এমসিকিউটা একটু দেখি। এমসিকিউটাতে বলছে আমাদের কোন থেকে কোন মৌল হচ্ছে থোরিয়াম, ঠিক আছে। এখানে আমরা করি চলো থোরিয়াম। সো এখানে ছিল 234, এখানে ছিল হচ্ছে আমাদের কি বলতো, এখানে ছিল 90, ওকে। সো এটা থেকে হচ্ছে আসছে PA 234 আর এটা হচ্ছে 91। তাহলে এখানে তুমি বলো আমাকে এখানে কি হইতেছে? এখানে ভর সংখ্যাটা 1 বেশি, এখানে 1 কম। সো এখানে হচ্ছে আমাদের 1 বাড়ানো লাগবে। 1 বাড়াইতে গেলে আমাদের কি করা লাগবে? একটা বিটা পার্টিকেল দেওয়া লাগবে। সো বিটা পার্টিকেল যদি দিই তাহলে হচ্ছে আমাদের এটা হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে বলো তো? বিটা এমিশন হচ্ছে। খুব ইজিলি আমরা জিনিসটা বুঝতে পারতেছি। তারপর হচ্ছে কোন আলোটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? হ্যাঁ, সো তরঙ্গ দৈর্ঘ্যের একটা আমরা
তোমার হচ্ছে আহ, একটা ক্রম জানি বা অর্ডার জানি। সে অর্ডারের মধ্যে প্রথমে থাকে হচ্ছে আমাদের মহাজাগতিক রশ্মি, ঠিক আছে, মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে আমাদের আছে রঞ্জন রশ্মি বা এক্স রে। সো এই রেগুলার হচ্ছে আমাদের আলটিমেটলি বাড়তে থাকে, রাইট, বাড়তে থাকে। তো এখান থেকে তোমার হচ্ছে দেখতে হবে যে কোনটার আমাদের, আচ্ছা এটা অ্যান্সার হবে হচ্ছে মাইক্রোওয়েভ, অ্যান্সারটা হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে। তো অ্যান্সার হবে মাইক্রোওয়েভ, বাট আমাদের এই ক্রমটা এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্রমটা থেকে প্রশ্ন আসবেই, এই ক্রমটা থেকে কি হবে বলতো, প্রশ্ন আসবেই, এই ক্রমটা থেকে হচ্ছে প্রশ্ন আসবেই। ওকে, আচ্ছা তারপর হচ্ছে ভাইয়া বলছে কোনটি আমাদের পাউলির বর্জন নীতি, আহ, কোন বিন্যাসটি হচ্ছে পাউলির বর্জন নীতি হুড নীতি সমর্থন করে। ওকে ফাইন। সো আমাদের ইলেকট্রন বিন্যাসে আমরা আউফবাউফ নীতি জানি। আউফবাউফ নীতিটা যদি আমি তোমাদের একটু ছোট্ট করে রিক্যাপ করতে চাই, আমাদের কি নীতি বলতো, আউফ বাউফ। আউফ বাউ বলে হচ্ছে আমাদের এন প্লাস এল যার বেশি, এন প্লাস এল যত বেশি, ইলেকট্রন হচ্ছে তত, ইলেকট্রন হচ্ছে তত কি করবে বলতো ভাইয়া, তত আগে প্রবেশ করবে, ইলেকট্রন হচ্ছে তত আগে প্রবেশ করবে। তো এন প্লাস এল এর মান গেল। তারপর হচ্ছে আমাদের হুন্ডের নীতি কি বলে, হুন্ডের নীতি বলে হচ্ছে, হুন্ডের নীতি বলে আমাদের সর্বাধিক সংখ্যক, সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন, সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন হচ্ছে আমাদের অরবিটালে থাকবে। হ্যাঁ, সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন অরবিটালে, অরবিটালে থাকবে। আচ্ছা ফাইন। তারপর আমাদের আরেকটা নীতি আছে, সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। হ্যাঁ, বা আমি লিখি জাস্ট পাউলির নীতি। সো পাউলির বর্জন নীতি জিনিসটা কি বলে, আহ, আমাদের কোনো একটা পরমাণুর জন্য, ঠিক আছে, দুইটা ইলেকট্রনের, কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো হচ্ছে সেম হবে না, চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না। দুটি ইলেকট্রনের, দুটি ইলেকট্রনের চারটি, চারটি কোয়ান্টাম, কোয়ান্টাম ভ্যালু কখনোই সেম হবে না। ওকে, কখনোই সেম হবে না। এখন ভাইয়া সবই বুঝছি, জাস্ট আমরা বুঝি না হচ্ছে হুন্ডের নীতিটা। হ্যাঁ, হুন্ডের নীতিটা আমরা বুঝি না, চলো হুন্ডের নীতিটা আমরা একটু বুঝি। হুন বলে হচ্ছে, ধরো তুমি অরবিটাল আছে এমন একটা উপশক্তি স্তর নাও। সো ধরো পি, পি এর আমাদের তিনটা অরবিটাল আছে, রাইট, পি এর হচ্ছে তিনটা অরবিটাল আছে। তো এখন এই যে পি এ তিনটা অরবিটাল আছে, তাহলে আমরা এই অরবিটাল গুলোকে কিভাবে বিন্যস্ত করতে পারি বলেন তো ভাইয়া। অরবিটাল গুলোকে বিন্যস্ত করতে পারি হচ্ছে, ধরো আমার এটাকে আমরা পি এক্স বলতে পারি, এটাকে বলতে পারি পি ওয়াই, এটাকে বলতে পারি পি জেড। এখন এই প্রত্যেকটা অরবিটাল হচ্ছে একটা রুম। তো ধরেন আপনার একটা রুমে মানুষ থাকতে পারে হায়েস্ট দুইজন। ওকে, সো সেম ভাবে এই মানুষগুলোকে যদি আপনি ইলেকট্রন চিন্তা করেন, তাহলে প্রত্যেকটা অরবিটালে হচ্ছে ইলেকট্রন থাকতে পারে কয়টা, হায়েস্ট দুইটা। এখন আমি আপনাকে বললাম এই তিনটা রুমে আপনি পাঁচটা মানুষকে বিন্যস্ত করে দেন, মানে পাঁচটা মানুষ তিনটা রুমে থাকবে। এখন কি হবে বলতো, একজন একটা সিঙ্গেল রুম থাকতে চাবে, সিঙ্গেল রুম তো সবাই চায়, রাইট। তো তো আমাদের হচ্ছে হুন বলে সবার সবাই, তুমি হচ্ছে আগে প্রথম তিনজনকে তিনটা রুমে ঢুকাবা, তারপর আমাদের হচ্ছে সেকেন্ড জন আসবে এই ফার্স্ট রুমে, মানে ফোর্থ জন, ফিফথ জন যাবে হচ্ছে সেকেন্ড রুমে, সিক্স তোর কেউ নাই। সো থার্ড আলটিমেটলি যে ছিল সে হচ্ছে সিঙ্গেল থাকবে। আলটিমেটলি মানে প্রথমে হচ্ছে ইলেকট্রন গুলা একই ক্রমে, মানে একমুখী হয়ে হচ্ছে তোমার একমুখী স্পিনে প্রবেশ করবে এবং একটা করে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রমানুসারে আমাদের বা অগ্রাধিকার ক্রম অনুসারে আমাদের হচ্ছে বিপরীত স্পিনে প্রবেশ করবে। তাহলে চলো এখন এটা মানতেছে কোন জিনিসটা দেখি। তাহলে তাহলে দেখো, এই মাঝের দুইটা আমাদের ওয়ান রেখে, মানে একমুখী স্পিন রেখে, এটা কোনোদিনই ডাবল হইতে পারে না, তার মানে এটা ইনকারেক্ট। তারপর এই জিনিসটা যদি দেখি, দেখো এতটুকু ঠিক আছে, এতটুকু ঠিক আছে, আমরা আলটিমেটলি দেখলে বুঝতেছি যে পুরাটাই হয়তো বা ঠিক আছে। বাট দেখো আমাদের এটা কিন্তু দুইটাই একমুখী স্পিন, সো এটা কি, এটা হচ্ছে একটা ইনকারেক্ট জিনিস। তারপর এটাতে দেখো এটাকে সিঙ্গেল রেখে কোনোদিন এটা ডাবল হইতে পারবে না। তো তুমি যদি ফাইনালি এই জিনিসটা দেখো, এই জিনিসটা হচ্ছে আমাদের এটা কারেক্ট, তাহলে এটা একটা
উন্ডের নীতি হচ্ছে মানতেছে আমাদের এটার ক্ষেত্রে। তারপর যে ম্যাথটা দিছে সেটা হচ্ছে বলছে যে রিডবার্গ ধ্রুবক আর এইচ দ্বারা প্রকাশ করা হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য রশ্মি বিকিরিত হয়। ওকে ফাইন, এই প্রশ্নটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট ভাই, আপনারা লিখে রাখেন, ভেরি 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 ইম্পর্টেন্ট। তো চলেন আমরা এই প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, সো এই প্রশ্নটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ফার্স্টে বুঝতে হবে আপনার ইলেকট্রনটা কোথা থেকে আসতেছে। ওকে, সো ইলেকট্রনটা হচ্ছে আপনার আসতেছে, ধরেন আমরা জানি না কোথা থেকে, আর আসতেছে হচ্ছে কই আসতেছে সেটা জানি, সেটা হচ্ছে n = 2 তে আসতেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে n আপনার n ফাইনাল। ওকে, আর এটাকে বলতে পারি হচ্ছে n ইনিশিয়াল। তাহলে এখন চিন্তা করেন যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কি হইতে হবে, বেশি হইতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যটা কি হইতে হবে, বেশি হইতে হবে। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, যত দূরে থেকে আমাদের ইলেকট্রনটা আসবে, যত দূরে থেকে বেশি ইলেকট্রনটা আসবে, শক্তি তত কি হবে, শক্তি তত বেশি হবে, শক্তি তত বেশি হবে। ঠিক আছে, দূরত্ব যত বেশি, ইলেকট্রনের শক্তি তত কি বেশি হয়, বলেন তো কি, শক্তি তত বেশি। শক্তির সাথে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি সম্পর্ক বলেন, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে শক্তি যত বেশি ল্যামডা তত কি বলেন তো, ল্যামডা তত হচ্ছে কম। শক্তি যত বেশি ল্যামডা তত কম। ওকে, তো এখানে কি চাইছে বলেন তো, সর্বনিম্ন তরঙ্গ আমাদের চাইছে। তার মানে কি, সর্বনিম্ন তরঙ্গ বলতে দূরত্বটা বেশি হইতে হবে। দূরত্ব বেশি মানে কি, দূরত্ব বেশি মানে হচ্ছে আমরা বুঝাচ্ছি এন বেশি। দূরত্ব বেশি মানে কি বুঝাচ্ছি বলেন তো, এন বেশি। তাহলে আপনাকে যদি কোথাও ল্যামডা মিনিমাম বলে, বুঝেন, ল্যামডা মিনিমাম বলে, ল্যামডা মিনিমাম মানে কি বলেন তো, ল্যামডা মিনিমাম মানে ই ম্যাক্সিমাম। ল্যামডা মিনিমাম মানে হচ্ছে ই ম্যাক্সিমাম। তো ল্যামডা মিনিমাম বললে আপনার হবে হচ্ছে এন ইনিশিয়াল যে ভ্যালুটা হবে সেটা হবে হচ্ছে ইনফিনিটি থেকে আমাদের ইলেকট্রনটা আসবে। আর ল্যামডা ম্যাক্সিমাম মানে কি বলেন তো, ল্যামডা ম্যাক্সিমাম মানে হচ্ছে ই মিনিমাম। বুঝাইতে পারছি, ই মিনিমাম। তাহলে ই মিনিমাম কই হবে, ধরেন ইনিশিয়ালটা যদি থার্ড থেকে আসে, থার্ড আর টু এর মাঝে তো আর কোনো শিয়াল নাই, রাইট? তো ইনিশিয়ালটা যদি আমাদের এন ফাইনাল প্লাস 1 হয়, সেক্ষেত্রে আমাদের এটা হবে ল্যামডা ম্যাক্সিমাম, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবো। ওকে, সো এখন এখানে আমাদের চাইছে কি ভাই বলেন তো, বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা রশ্মি বিকিরিত হয়। ওকে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, 1/λ হচ্ছে মিউ বার হচ্ছে আর এইচ ইন্টু 1/n ইনিশিয়াল স্কোয়ার মাইনাস n ফাইনাল স্কোয়ার। ওকে, n ফাইনাল স্কোয়ার। সো এখান থেকে n ইনিশিয়াল আমরা কি জানি বলেন তো, n ইনিশিয়াল জানি হচ্ছে আমরা কত, বামার সিরিজের, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে জানি হচ্ছে আপনার n ইনিশিয়ালটা হচ্ছে 2। ওকে, n ইনিশিয়ালটা হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে, আচ্ছা ওকে ফাইন, তো এখান থেকে আমাদের লাগবে হচ্ছে বেসিক্যালি আপনার তরঙ্গ সংখ্যাটা কত। হ্যাঁ, তো 1/rh ইন্টু হচ্ছে 1/2 স্কোয়ার মাইনাস আমাদের সর্বনিম্ন তরঙ্গ যেহেতু চাইছে, তাহলে n সরি এটা হবে n ফাইনাল স্কোয়ার, ভুল লিখছি ফর্মুলাটা, এটা হবে n ইনিশিয়াল স্কোয়ার। ওকে, একটু কারেকশন, সেটা হচ্ছে এটা হবে n ইনিশিয়াল স্কোয়ার, এই জন্যই মিলতেছিল না, n ইনিশিয়াল স্কোয়ার, এটা হবে হচ্ছে n ফাইনাল স্কোয়ার। সো n ফাইনালটা 2 আর n ইনিশিয়ালটা কত, n ইনিশিয়াল হচ্ছে ইনফিনিটি স্কোয়ার। সো ইনফিনিটি স্কোয়ার মানে কি 0। তাহলে আলটিমেটলি আমাদের কি আসতেছে বলুন তো, আলটিমেটলি আসতেছে হচ্ছে আমাদের 1/rh ইন্টু হচ্ছে আমাদের 1/4, আর ওটা তো 0, তাহলে 1/rh ইন্টু হচ্ছে 4, rh ইন্টু হচ্ছে 4, এটা কি 1/λ ভ্যালু, রাইট? 1/λ ভ্যালু। তাহলে এখান থেকে আমাদের দেখেন অপশনে কোনটা আছে। আচ্ছা, অপশনে হচ্ছে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা চাইছে, ঠিক আছে। সো তরঙ্গ সংখ্যা আমরা এটা কিসের ভ্যালু পাইছি বলেন তো, এটা হচ্ছে মিউ বার, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, ঠিক আছে। সো মিউ বার ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি কি 1/λ। সো এটাই হবে আর কি বেসিক্যালি অ্যান্সার। সো এখানে আমাদের এই অ্যান্সারটা নাই। ওকে, এই অ্যান্সারটা নাই, তার মানে কি এই প্রশ্নটাতে আমাদের হয়তো অপশনে কোনো একটা ঝামেলা হয়েছে হয়তোবা। প্রশ্নটা আবার একটু পড়ি, রিডবার্গ ধ্রুবক প্রকাশ করা হয়েছে হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে বামার সিরিজের জন্য। আচ্ছা, লাইম্যান বামার, তার মানে আমাদের 2 তে আসতেছে, রাইট? এন্ড 1 হচ্ছে 2।
বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা রশ্মি? আচ্ছা, এই প্রশ্নতে ঝামেলা আছে, সো আমাদের একদম এই সলিউশনটা একদম কারেক্ট। ওকে, আচ্ছা চলেন এই প্রশ্নটা আমরা একটু দেখি। বলছে যে দ্রবণের দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল আমাদের কোন দ্রবণের ক্ষেত্রে নির্ণয় করা হয় বলেন তো? দ্রাব্যতা গুণফল হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে নির্ণয় করা হয়। ওকে, সম্পৃক্ত দ্রবণে হচ্ছে নির্ণয় করা হয়। সম্পৃক্ত দ্রবণের ইংলিশ টার্ম কি বলেন তো? সম্পৃক্ত দ্রবণের ইংলিশ টার্ম হচ্ছে স্যাচুরেটেড। সম্পৃক্ত দ্রবণের ইংলিশ টার্ম হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন, সম্পূর্ণ ইংলিশটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। ওকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের এই যে সি। অ্যান্সারটা সহ উঠে গেছে এটা। আচ্ছা, তারপর এখানে বলছে যে পাশের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স উই, এখানে হচ্ছে এক্সটা কি এটা জানতে চাইছে আপনার কাছে। তাহলে এখানে দেখেন, এখানে আছে 12 হচ্ছে ভর সংখ্যা আর 1 মিলে, এই ডান পাশে হচ্ছে ধরেন আমরা একটা এম মৌল নিলাম, এটার ভর সংখ্যা আসতেছে 13, এটার প্রোটন সংখ্যা হচ্ছে 6, আর লেফট সাইডে হচ্ছে আপনার ধরেন একটা এন মৌল না, আমরা ধরেন একটা আচ্ছা এন মৌল নিলাম, যেটার আমাদের ভর সংখ্যা আমরা জানি না, সেটা হবে 4+x। আর সরি, এটা প্রোটন সংখ্যা, ভর সংখ্যা হবে ধরেন 9+y। তাহলে 4+x মিলে আমাদের কি হইতে হবে বলেন তো? হইতে হবে 6। তার মানে x ইকুয়াল টু হইতে হবে 2। ঠিক আছে, আর আমাদের এই ডান পাশে কি হইতে হবে বলেন তো? ডান পাশে হইতে হবে 9+y ইজ ইকুয়াল টু হচ্ছে 13। তার মানে y ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 4। তো এটা অনুযায়ী আপনি কি জানেন বলো তো? হিলিয়াম 2+4। ঠিক আছে, সো এখানে হচ্ছে 2। সো এই জিনিসটাকে আমরা কি বলি বলেন তো? এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা আলফা কণা। এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা আলফা কণা বা আলফা পার্টিকেল। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে এ। বলছে 2p অরবিটালের n l m এর মান কত? ওকে ফাইন, তাহলে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যা n এর ভ্যালু তা, l এর ভ্যালু মান কি? l হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। সো চলেন দেখি 0 থেকে n-1 মানে 0 থেকে 2-1, তার মানে 0 আর হচ্ছে 1, এইগুলো হচ্ছে আমাদের n এর ভ্যালু। তাহলে 0 আর 1 কই আছে চলেন দেখি। এই যে l এর ভ্যালু হচ্ছে আমাদের হবে দুইটা। ওকে, 0 আর 1। ঠিক আছে, 0 আর 1। এখন m এর ভ্যালু কি হবে ভাই? m এর ভ্যালু হবে 0 এর জন্য 0 হবে, ফাইন। আর 1 এর জন্য হচ্ছে কি হবে? m এর ভ্যালুর ফর্মুলা কি? m এর ভ্যালুর ফর্মুলা হচ্ছে 0 সহ প্লাস মাইনাস l। তার মানে আমাদের 1 এর জন্য হচ্ছে আমাদের কি হবে বলেন তো? 0+1 আর হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দেখেন, তাহলে এই 2, তারপর হচ্ছে আমাদের 1, আর এই হচ্ছে m এর ভ্যালু হবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে বলেন তো? অ্যান্সার হচ্ছে আমাদের বি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আমাদের ভাইয়া বি। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। চলেন আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। নেক্সট প্রবলেমটা কি বলছে ভাইয়া? এই প্রবলেমটা হচ্ছে, আচ্ছা নেক্সট প্রবলেমটা আমাদের যে জিনিসটা বলছে সেটা হচ্ছে, আমরা একটু বোঝার চেষ্টা করি, চলেন। আচ্ছা, তো এখানে বলছে যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী লাইমেন সিরিজের, হ্যাঁ, তৃতীয় লাইনের দৈর্ঘ্য কত? আচ্ছা বুঝি আমরা, চলেন এটার অ্যান্সারটা সলভটা বের করি। সো লাইমেন সিরিজ, তাহলে লাইমেন মানে লাইমেন, বামার, পেস্টেন, তাহলে এন এন ফাইনাল ইজ ইকুয়াল টু হবে 1, যেহেতু আমাদের এখানে লাইমেন বলছে। হ্যাঁ, লাইমেন সিরিজের তৃতীয় লাইন মানে কি জানেন? লাইমেন সিরিজের তৃতীয় লাইন মানে এন ইনিশিয়াল হবে এন ফাইনাল প্লাস 3, তাহলে এন ইনিশিয়াল হবে হচ্ছে 4। এতটুকু তো বুঝছি, রাইট? সো এখন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে 1/λ ইজ ইকুয়াল টু rh ইনটু 1/n আমাদের হচ্ছে ফাইনাল স্কয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কয়ার। ওকে, সো এখান থেকে আমাদের এই আর এইচ এর ভ্যালুটা হচ্ছে 10.97, হ্যাঁ, ইনটু আমাদের এখানে আসতেছে 1 বাই, দেখেন 1 বাই আমাদের এন ফাইনালের ভ্যালু কত বলেন তো? 1/1 মাইনাস 1 বাই হচ্ছে আপনার 16। ঠিক আছে, সো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 10.97 ইন্টু 10⁻6 ইন্টু হবে 16/15। এখন ঝামেলাতে পড়ে গেলাম না ভাইয়া, এই ক্যালকুলেশন আমরা কেমনে করবো? এটা তো আমরা জীবনও করি নাই, করছি আমরা। এটা কিভাবে করব দেখেন, এটা কিভাবে করব আমরা একটু দেখি, চলেন। এই এই 10 না, এই 10.97 কে আমরা 11 ধরতেছি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন 15 ইন্টু হচ্ছে 11, এটা তো গুণ করতে পারেন, 5 একে 5, 1 একে 1, 0,
5 আর হচ্ছে 1, তাহলে 5 6 1, 165 কে আপনি 16 দ্বারা ভাগ করবেন, 165 কে হচ্ছে আপনি 16 দ্বারা ভাগ করবেন। চলেন আমরা অ্যান্সারটা মুছে দিই। ওকে, তাহলে 165 কে হচ্ছে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলে 16 দ্বারা ভাগ করলে আমাদের কি হবে বলেন তো, কত যাবে? আমাদের হচ্ছে যদি 9 করি তাহলে 6 নং 54, 4 হাতের 5, 9 কে 9 আর 5 হচ্ছে আমাদের 14। ওকে, 144, ঠিক আছে 144। সো এটা থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 1, তারপর হচ্ছে 2, 21। সো 21 যদি আমরা করি, দেখেন 21 কে এখন 1 যায়, একবারই যায়। সো এটা হবে হচ্ছে 16 আর এখানে থাকতেছে 5। এখন আপনার পয়েন্ট আনতে হবে, ঠিক আছে, এখন আপনার পয়েন্ট আনতে হবে। তাহলে আপনি বুঝতেছেন 91 পয়েন্ট সামথিং আমাদের হচ্ছে হবে। তাহলে এখানে 91 এর কাছাকাছি কি ভ্যালু আছে? এই যে এটা আছে 97 আছে, 97 আছে, তাহলে আমাদের 97 ন্যানোমিটার হবে কি বলেন তো, 97 ন্যানোমিটার হবে অ্যান্সার। তাহলে হ্যান্ড ক্যালকুলেশন কি, ঢাকা ভার্সিটিতে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য কেউই আটকায় না। তারপর এখানে বলতো যে কোন পরমাণুর ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট অনুমোদনযোগ্য। ওকে, তো অনুমোদনযোগ্য কোনটা বলেন তো? আমাদের দেখেন অনুমোদনযোগ্য তখনই হবে যখন অনুমোদনযোগ্য হইলে বেসিক্যালি এল এর মানটা যদি আমাদের এন থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে রং বা সেটা হচ্ছে ভুল। হ্যাঁ, এন এর মানটা যদি এল এর থেকে বেশি হয়, আবার এম এর মানটা যদি এল এর মান থেকে বেশি হয় সেটাও কি, সেটা হচ্ছে একটা রং। এখন চলেন আমরা দেখি আগে কোনগুলোতে এল এর মান এন এর মান থেকে বেশি, সেগুলো আগে অটোমেটিকই বাদ। তো এখানে আমরা দেখতে পারতেছি ওরা একটা চালাকি করছে। অথবা এন এর মান যদি সমানও হয় তাহলেও কিন্তু আমাদের ভুল, তাহলে সমান যেটা সেটা ভুল। আচ্ছা, তাহলে এই ফার্স্ট সেটটা ভুল। তারপর চলেন দেখি এম এর মান কোন এল এর মান থেকে বেশি, এম এর মান এল এর মান থেকে বেশি, তার মানে এটাও ভুল। ওকে, এখন চলেন এই যে দেখেন আমরা এই ফার্স্ট দুইটা ভুল, সেকেন্ডের ক্ষেত্রে দেখি এস এর মান কি 1 হইতে পারবে? ভাই এস এর মান 1 হইতে পারবে না, তাহলে এটাও ভুল। তাহলে কারেক্ট অ্যান্সার কি থাকতেছে? এটা থাকতেছে। ওকে, কারেক্ট অ্যান্সার থাকতেছে হচ্ছে এটা। এখন আয়নিক এই ব্যাসার্ধের ক্রম কোনটা? ওকে, সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, চলেন আমরা দেখি। সো এটা হচ্ছে আমরা বলবো আয়নিক 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 ব্যাসার্ধের ক্রম, ঠিক আছে, আয়নিক ব্যাসার্ধের ক্রম। তো চলেন আমরা এই প্রবলেমটা দেখি। সো আয়নিক ব্যাসার্ধের ক্রমে আমি আপনাদের একটা শর্টকাট শিখাবো। শর্টকাটটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধের ক্রমের আমরা একটা শর্টকাট শিখবো। ওকে, শর্টকাট। সো শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে আমাদের অ্যানায়নের ব্যাসার্ধ অ্যানায়নের ব্যাসার্ধ অ্যানায়নের ব্যাসার্ধ ইজ গ্রেটার দেন পরমাণুর ব্যাসার্ধ। সো পরমাণুর ব্যাসার্ধ ইজ গ্রেটার দেন ক্যাটায়নের ব্যাসার্ধ ওকে, সো আমরা এতটুকু বুঝে গেলাম। তো চলেন এখন দেখি আমরা এটাতে অ্যানায়ন কি আছে? অ্যানায়ন নাই। তাহলে এখন পরমাণু কি আছে? পরমাণু আছে। তাহলে পরমাণুর ব্যাসার্ধ সবচেয়ে বড় কোনটাতে আছে? এই যে এটাতে আছে। তাহলে এটা হবে অ্যান্সার। সো একটু মাথা খাটাইলে কিন্তু আমাদের হয়ে যায়, আমাদের জিনিসটা হয়ে যায়। তারপর বলছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে আমাদের, এটা একটা কি অ্যালুমিনিয়ামের কি বলেন তো? এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের ডাইমার। এটা হচ্ছে কিন্তু একটা অ্যালুমিনিয়ামের কি বলেন তো? অ্যালুমিনিয়াম হচ্ছে ডাইমার। তাহলে এখান থেকে মনে রাখবেন অ্যালুমিনিয়াম হচ্ছে ডাইমার গঠন করে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে ডাইমার গঠন করে। কেন গঠন করে বলেন তো? অ্যালুমিনিয়াম কেন গঠন করে? আমাদের পোলারাইজেশনের কারণে গঠন করে। হ্যাঁ, পোলারাইজেশন এর কারণে হচ্ছে এটা ডাইমার গঠন করে। এখন চলেন আমরা দেখি এখানে বলছে সন্নিবেশ বন্ধনের সংখ্যা কত। তাহলে এখন এটার একটু স্ট্রাকচারটা যদি আপনি আঁকেন, দেখবেন অ্যালুমিনিয়াম 2+, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইতো না? তাহলে এখানে একটা ক্লোরিন থাকতো, এখানে একটা ক্লোরিন থাকতো, আরেকটা ক্লোরিন ধরেন এদিকে থাকতো। আর এখানে কি আরেকটা অ্যালুমিনিয়াম থাকতো, এদিকে একটা ক্লোরিন থাকতো, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন। সো এই ক্লোরিনের কি আছে বলেন তো? ক্লোরিনের হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে। সো এই লোন পেয়ার ইলেকট্রনটা সে কি করতো? অ্যালুমিনিয়ামের দিকে দিত, মনে আছে আই গেস। সো এখানেও কি আছে? লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা হচ্ছে আমাদের কিসে দিত বলেন তো? এই লোন পেয়ারটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের দিকে দিত, ঠিক আছে। সো এখানে আমাদের তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা কত বলেন তো? সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে 2। তাহলে অপশন একটাই আছে 2, ঠিক আছে। তাহলে এখানে বলেন তো এখানে কি হচ্ছে ভাই? সন্নিবেশ
সন্নিবেশ বন্ধন হচ্ছে কত? সন্নিবেশ বন্ধন হচ্ছে 2, সন্নিবেশ বন্ধন হচ্ছে 2 আর সমযোজী বন্ধন হচ্ছে 6। সম সরি সমযোজী বন্ধন হচ্ছে 6, ঠিক আছে। সো এটা না লিখি, তারপর প্রবলেমে যাই চলেন। বলছে যে লিথিয়াম, আচ্ছা এই প্রবলেমটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এখানে বলছে দেখেন, বলছে যে লিথিয়াম ও নিয়নের মাঝে এমন একটা আপনি মৌল দিচ্ছেন যে মৌলের আয়নীকরণ 7টা আয়নীকরণ শক্তি ক্রম দেওয়া আছে। এখন এই প্রশ্ন দেখে হচ্ছে অনেকেই ঘাবড়ে যাবে, এই প্রশ্নটা দেখে অনেকেই ঘাবড়ে যাবে। এখন আমাকে বলেন যে কোন একটা পরমাণু লাস্ট শেলে আমাদের 7টা ইলেকট্রন আসক্তি কখন থাকতে পারে, মানে আয়নীকরণ শক্তি কখন থাকতে পারে? যখন যখন হচ্ছে যখন লাস্ট শেল লাস্ট শেল 7টি ইলেকট্রন দেওয়ার ক্যাপাসিটি রাখে। এতটুকু আই গেস জানেন, তাই না? এতটুকু আই গেস জানেন, কারণ প্রথম আমাদের ইলেকট্রনটা দিলে সেটাকে বলি আমরা প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় ইলেকট্রনটা দিলে সেটাকে বলি আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তো এখানে 7টা ইলেকট্রন লাস্ট শেলে আছে কোনটার বলেন তো? এই যে এটার 3টা, এটার 6টা, এটার হচ্ছে 8টা, তাহলে 7টা ইলেকট্রন আছেই এটা, তাহলে লাস্ট শেলে ইলেকট্রন বিন্যাস কি হবে? এটা হবে না। জাস্ট খুবই কমন সেন্স, ঠিক আছে। এটা হচ্ছে খুবই ভালো একটা প্রশ্ন, ঢাকা ভার্সিটিতে এই ধরনের প্রশ্ন আসে, এটা 18-19-এ আসা প্রশ্ন। তারপর চলেন হাইব্রিডাইজেশন চলে আসছে আমাদের। নিচের কোনটি চতুস্তলকীয়? হ্যাঁ, চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল শেপের। সো চলেন আমরা হাইব্রিডাইজেশন নিয়ে একটু পড়াশোনা করি। সো হাইব্রিডাইজেশন বের করার আমাদের একটা ফর্মুলা আছে, যেটাকে হচ্ছে আমরা এক্স বলি। এক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। হ্যাঁ, তো এই ভি জিনিসটা কি জানেন? ভি হচ্ছে আমাদের ভ্যালেন্স শেল, ভি হচ্ছে আমাদের ভ্যালেন্স শেল ইলেকট্রন, ভি হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। আর এম কি জানেন? এম হচ্ছে আমাদের মনোপ্রোট, মানে হচ্ছে আপনার যেই সাইড অ্যাটম গুলো যুক্ত আছে, যেমন ধরেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ক্লোরিনের ভ্যালেন্সি কত? ক্লোরিনের ভ্যালেন্সি 1 না? তাহলে আমি লিখে দিই যে এক যোজ্যতা বিশিষ্ট মৌল, ঠিক আছে, এক যোজ্যতা বিশিষ্ট বা সিঙ্গেল ভ্যালেন্সি অ্যাটম বিশিষ্ট মৌল, বুঝতে পারছি। আর এখানে হচ্ছে সি এর ভ্যালুটা কি আসতেছে ভাই বলেন তো? সি হচ্ছে ক্যাটায়নের চার্জ, সি হচ্ছে ক্যাটায়নের চার্জ। আর এ কি বলেন তো ভাইয়া? এ হচ্ছে অ্যানায়নের চার্জ, এ হচ্ছে অ্যানায়নের চার্জ, ঠিক আছে। এ হচ্ছে অ্যানায়নের চার্জ। এখন এই যে জিনিসগুলো পড়লাম, খুবই ভালো কথা। এখন চলেন আমরা দেখি, সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা কি হইলে কখন কি হবে। এক্স এর ভ্যালু লোয়েস্ট হতে পারে 2, হ্যাঁ, 2 হইলে আমাদের সেটা হবে এসপি সংকরায়ন। এসপি সংকরায়ন হলে সেটার আকার হবে হচ্ছে আপনার, এদিকে যদি আমি আকার দিই, তাহলে আকার হবে কি বলেন তো? আকার হবে হচ্ছে সরল রৈখিক, আকার হবে হচ্ছে সরল রৈখিক, হ্যাঁ। আর এক্স ইজ ইকুয়াল টু যদি আমাদের হচ্ছে 3 হয়, এক্স ইজ ইকুয়াল টু যদি 3 হয়, সেটা হবে হচ্ছে এসপি 2, এবং সেটার আকার হবে হচ্ছে আমাদের ত্রিকোণাকার, ত্রিকোণাকার না, ত্রিভুজাকার সেটার আকৃতি হবে হচ্ছে আপনার ট্রাইগোনাল বাইপিরামিডাল। হ্যাঁ, ইংলিশ টার্মটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। সো এটা বলতে পারি, হ্যাঁ, ত্রিকোণাকার, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, দ্বিপিরামিডীয়। হ্যাঁ, আর এটার বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কত হয় জানেন? 180 ডিগ্রি। এটার বন্ড অ্যাঙ্গেলটা হয় 120 ডিগ্রি। যখন এক্স এর ভ্যালু হচ্ছে 4 হয়, সেটা হয় sp3 সংকরায়ন, এবং সেটার হয় হচ্ছে আমাদের আচ্ছা, সেটা হয় হচ্ছে আপনার চতুস্তলকীয়, চতুস্তলকীয়, এবং সেটার বন্ড অ্যাঙ্গেল হয় 109.5 ডিগ্রি। ওকে, তারপর এক্স ইকুয়াল যখন 5 হয়, সেটা হয় হচ্ছে sp3d। হ্যাঁ, সেটা হয় হচ্ছে ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, ঠিক আছে। এটা মোস্ট প্রবাবলি ত্রিভুজাকার হয়, ঠিক আছে। এটা দ্বিপিরামিডীয় হয় না, এটা হয় ত্রিভুজাকার। ওকে, সো এখানে আমরা একটু ভুল লিখছি, এটা যদি আমরা একটু মুছি। ওকে ফাইন।
সো এখানে হবে হচ্ছে ত্রিভুজাকার, ট্রাইগোনাল ত্রিভুজাকার, আর এটা হবে হচ্ছে আপনার ট্রাইগোনাল বাইপিরামিডাল মানে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। হ্যাঁ, সো এটা হবে হচ্ছে ত্রিকোণাকার ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ঠিক আছে, তারপরে হচ্ছে x ইকুয়াল টু 6 আসে। সো আমাদের এতটুকু জানলেই হচ্ছে। তারপরে চলেন, এখানে বলছে যে নিচের কোন যৌগটির চতুস্থলকে, হ্যাঁ, সো আপনি হচ্ছে সংকরণ বের করবেন। সো সংকরণে দেখবেন যে এই CH4 এর, ঠিক আছে, এটা সংকরণ আমাদের sp3 আসতেছে, 9 বলছে, মাথায় রাখতে হবে 9 বলছে। তো আমাদের দেখবেন যে SF6 এর সংকরণ sp3 আসবে না, 4 আসবে না। বিশ্বাস করতে চান, এই যে দেখেন বিশ্বাস করি, তাহলে হাফ ইন্টু সালফারের ভ্যালেন্সিয়ালে কয়টা আছে, 6টা আছে। এটার সাথে একযোজীমূলক কয়টা যুক্ত আছে, 4টা যুক্ত আছে। তাহলে 6 আর 4 10, ক্যাটায়ন আছে 9, তাহলে প্লাস সি মাইনাসে, হ্যাঁ, সো +0 -0, সো এটা কত হচ্ছে 5 হইতেছে। তাহলে এটা হচ্ছে sp3 সংকরণ না। ওকে, তারপর বলছে যৌগে কার্বনগুলোর সংকরণ হচ্ছে কি। সো সংকরণ বের করতে গেলে আপনাদের এই জৈব যৌগের সংকরণে হচ্ছে আমরা কি বের করবো জানেন, আমরা বের করবো হচ্ছে স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বারে যেগুলো হচ্ছে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস হচ্ছে পাই ইলেকট্রন, প্লাস হচ্ছে পাই ইলেকট্রন। তো কার্বনে হচ্ছে পাই ইলেকট্রন কত বলেন তো, কার্বনে হচ্ছে পাই ইলেকট্রন, জিরো, কার্বনে হচ্ছে পাই ইলেকট্রন হচ্ছে ইজ ইকুয়াল টু 0। তাহলে সিগমা বন্ড কয়টা। সো এই যৌগটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে সি এদিকে হচ্ছে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে একটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে আমাদের কি বলেন তো হাইড্রোজেন। ওকে, সো এখানে কয়টা হাইড্রোজেন বলেন তো, 3টা হাইড্রোজেন, এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন, এখানে হচ্ছে 3টা, সরি হাইড্রোজেন বলতেছি, এখানে Sn এর ভ্যালু হচ্ছে 3, এখানে Sn এর ভ্যালু হচ্ছে আমাদের কত বলেন তো, এখানে ভ্যালু হচ্ছে 3, আবার এখানেও Sn এর ভ্যালু হচ্ছে 3। তাহলে সবগুলোতে Sn এর ভ্যালু 3 মানে কি, আমাদের এখানে সবগুলোতে হচ্ছে, আচ্ছা এখানে একটা ডাবল বন্ড আছে, ঠিক আছে, তো এখানে হচ্ছে Sn এর ভ্যালু 4, উল্টা বললাম, এখানে Sn এর ভ্যালু 4, এখানে হচ্ছে আপনার Sn এর ভ্যালু 3, ঠিক আছে, এখানে Sn এর ভ্যালু 3, যেটাতে 4 সেটা হচ্ছে sp3 সংকরণ। তাহলে sp3, তারপর হচ্ছে আমাদের sp2 সংকরণ, ঠিক আছে, sp3 আর sp2 সংকরণ। ওকে, আচ্ছা ফাইন। তারপর হচ্ছে আপনার এটাতে বলছে যে এই যৌগটাতে অবস্থানত ধাতুটির সন্নিবেশ সংখ্যা কত। সো মনে রাখবেন সন্নিবেশ সংখ্যা, হ্যাঁ, সন্নিবেশ সংখ্যা সমান হচ্ছে লিগ্যান্ডের সংখ্যা, টোটাল লিগ্যান্ড এর সংখ্যা। সো এখানে আমাদের টোটাল লিগ্যান্ড কয়টা আছে বলেন তো, এই অ্যামিনো লিগ্যান্ড আছে 4টা, আর এই H2O লিগ্যান্ড আছে 2টা, তাহলে টোটাল 6টা লিগ্যান্ড আছে, তাহলে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমাদের কোনটির তাপীয় বিয়োজন হচ্ছে আমাদের সঠিক তাপীয় বিয়োজন ক্রম কোনটা। সো সঠিক তাপীয় বিয়োজন ক্রম কোনটা, এখন আমাকে বলেন এই যে মৌলগুলো আপনার কাছে দেওয়া আছে, সো মৌলগুলো হচ্ছে আমরা যদি একটু সাজাই, বেরিলিয়াম, সো আমরা যদি একটু মৌলগুলো সাজাই সেটা হচ্ছে আপনার হবে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সো বিরিয়ানি মুগলাই, ওই যে টার্মটা তারা যেটা আমরা মনে রাখছি, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, বিরিয়ানি মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। হ্যাঁ, এখন এগুলোর সাথে যখন আপনি কার্বনেট যুক্ত করতেছেন, ঠিক আছে, কার্বনেট যুক্ত করতেছেন তখন মনে রাখবেন যে আপনি যত নিচের দিকে নামবেন, যত নিচের দিকে নামবেন তত হচ্ছে আপনার তাপীয় বিয়োজন, মানে এই জিনিসটাকে ভাঙতে আর হচ্ছে আপনার কম শক্তি লাগবে। যত নিচের দিকে নামবেন, উপর থেকে নিচের দিকে নামবেন, শক্তি মানে বিয়োজন শক্তি হচ্ছে তত বেশি কমবে। তাহলে সবচেয়ে বেশি বিয়োজন শক্তি কার হবে বলেন তো, বেরিলিয়াম আমাদের হচ্ছে কার্বনেটের হবে। তাহলে অ্যান্সার কি হবে বলেন তো, অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার। তারপর বলছে যে নিচের কোনটি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে। সো নিচের কোনটি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে বলেন তো, এটা হচ্ছে দেখেন
ইথানলও গঠন করতেছে, ওয়াটারও গঠন করতেছে, ইথানোয়িক অ্যাসিডও কিন্তু গঠন করতেছে। বাট ইথানোয়িক অ্যাসিডটা কি করতেছে বলেন তো, যেহেতু এটা বাল্কি গ্রুপ, হ্যাঁ এটা হচ্ছে বড় হয়, তাই ইথানোয়িক অ্যাসিড হচ্ছে আপনার বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ধনটা গঠন করে। তারপরে বলছে একটি এস অরবিটাল ও একটি পি অরবিটাল হাইব্রিডাইজেশন হলে আমরা কি পাই। দেখেন একটা এস আর হচ্ছে একটা পি তাহলে একটা এসপি হাইব্রিডাইজেশন পাবো আমরা। তাহলে এসপি হাইব্রিডাইজেশন কি হবে বলুন তো, পাবো হচ্ছে আমরা দুইটা অরবিটাল পাবো, টু অরবিটালস এট কোনটি সঠিক আর কি, ঠিক আছে। তাহলে টু অরবিটালস এট আমাদের কি হবে বলেন তো, টু অরবিটালস এট 180 ডিগ্রি। কারণ এসপি হাইব্রিডাইজেশন কি আমরা জানি বলেন তো, সরল রৈখিক। হ্যাঁ, এসপি হাইব্রিডাইজেশন জানি হচ্ছে আমরা সরল রৈখিক, এবং সেটার বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে সরল রৈখিক, এবং সেটার বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। এটা বলছে আমাদের থায়োসালফেটে, হ্যাঁ থায়োসালফেটে বলছে সর্বমোট যোজন ইলেকট্রন, যোজন মানে হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। এখন দেখেন এখানে আমাদের অ্যাটম আছে কোনটা কোনটা, সালফার আর হচ্ছে অক্সিজেন। এখন সালফারের ছোটবেলাতে আপনারা একটা ইলেকট্রন বিন্যাস করছেন, হ্যাঁ তো সালফারের ইলেকট্রন বিন্যাস, সালফারের কত 16 না, তাহলে 2 8 6। অক্সিজেনের কত আমাদের 8 না, তাহলে হচ্ছে 2 আর হচ্ছে 6, রাইট। তাহলে এটা সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে, 6টা আছে। এটা সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে 6টা আছে। এখন আপনারা দেখতে পাবেন সালফার কয়টা, সালফার হচ্ছে 2টা। তাহলে টোটাল টোটাল ভ্যালেন্স ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2 প্লাস 6 ইন্টু 3 প্লাস 6 ইন্টু 2 গেল 6 ইন্টু 2। তারপর দেখেন এখানে আমাদের আবার কি আছে, এখানে হচ্ছে আবার কিন্তু আমাদের একটা আমাদের কি আছে বলেন তো, একটা দুইটা ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে প্লাস 2। আচ্ছা, তো এখান থেকে তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে 12 প্লাস 18 প্লাস হচ্ছে 2, তাহলে এই জিনিসটা ক্যালকুলেশন করলে কি আসবে, মোস্ট প্রবাবলি 32 আসতেছে আমাদের। তাহলে এখান থেকে অ্যান্সার কি আসবে বলেন তো, অ্যান্সার আসবে হচ্ছে 32, অ্যান্সার আসবে হচ্ছে 32। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এখানে বলছে যে জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক কার বেশি হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের ফাজানের নীতি, এই জিনিসটা হচ্ছে ফাজানের নীতি, এই জিনিসটা হচ্ছে ফাজানের নীতি, ঠিক আছে। তো এই যে আমাদের একটা 2% এই জিনিসটা দিছে, ডব্লিউ/বি একটা ঘনমাত্রা, হ্যাঁ এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে একটা ঘনমাত্রা। এই জিনিসটা আসলে টোটালি আজাইরা দিছে, মানে এটার কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই। হুম তো এটা দিছে পুরাই আজাইরা। তো স্ফুটনাঙ্ক বেশি কার, তাহলে স্ফুটনাঙ্ক বেশি কার হয় এটা আগে বলেন তো। স্ফুটনাঙ্ক বেশি হয়েছে আয়নিক যৌগগুলা, ঠিক আছে, স্ফুটনাঙ্ক বেশি হয়েছে আয়নিক আয়নিক যৌগের। এখন আমরা পাজানের নীতি অনুযায়ী জানি যে ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়। তো এটা দ্বারা মনে রাখবেন, ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়, ঠিক আছে, অ্যানা মামা বড়। ক্যাটা ও অ্যানা সমান হলে ডি ও এফ কে ধরো, সো এটা দরকার নাই। সো ক্যাটা মামা ছোট মানে কি, ক্যাটায়নের চার্জ ছোট হলে আমাদের হচ্ছে পোলারায়ন বেশি হয়। ক্যাটায়নের ক্যাটায়নের চার্জ প্লাস আকার, চার্জ ক্যাটায়নের চার্জ সরি ক্যাটায়নের আকার আর কি, বেসিক্যালি চার্জ না, ক্যাটায়নের আকার, চার্জের বিষয়টা উল্টা। ক্যাটায়নের আকার, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে পোলারায়ন তত বেশি হবে, পোলারায়ন তত বেশি। আর অ্যানায়নের চার্জ যত বড় পোলারায়ন তত কি, পোলারায়ন তত বেশি, ঠিক আছে। তাহলে অ্যানায়নের সাইজ যত বেশি পোলারায়ন তত বেশি। সো পোলারায়ন যত বেশি হবে তত কি হবে বলেন তো ভাইয়া, পোলারায়ন যত বেশি তত হচ্ছে আমাদের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, সমযোজী বৈশিষ্ট্য তত, তাহলে সমযোজী বৈশিষ্ট্য যত বেশি স্ফুটনাঙ্ক গণনাঙ্ক কি তত কম, ঠিক আছে। তাহলে এখন আমাদের বলেন সেটা হচ্ছে এই এখান থেকে সাইজ কার বড়, সবচেয়ে বড় হচ্ছে এই রুবিডিয়ামের সাইজ, তাই না। তাহলে স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে হচ্ছে এটার।
আর সবচেয়ে ছোট হচ্ছে এই আমাদের হচ্ছে সোডিয়ামের সাইজ হচ্ছে সবচেয়ে ছোট। হ্যাঁ, এখন দেখেন এখানে সোডিয়াম ক্লোরাইড আছে আবার সোডিয়াম ব্রোমাইড আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে কার আকার বড়, তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, তাহলে আকার বড় কার, সোডিয়াম ব্রোমাইড, তাহলে এটার আবার স্ফুটনাঙ্ক কম হবে, তাহলে সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক হবে কার বলেন তো, NaCl এর। তাহলে বুঝাতে পারছি? আচ্ছা, নিচের কোনটি গাঢ় জলীয় দ্রবণে সহজে হাইড্রো মানে আদ্র বিশ্লেষিত হয়? সো এটা মনে রাখবেন, এটা মনে হচ্ছে আমাদের সিলিকন ক্লোরাইড হবে। তো কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে আদ্র বিশ্লেষিত হয় না। আদ্র বিশ্লেষিত হয় না। এই টাইপের কোয়েশ্চেন গুলো আপনাদের কিসে আসবে জানেন? এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে ঢাবিতে আসবে। এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে ডিইউ রিটেনে আসবে। এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে ডিইউ রিটেনে আসবে, ওকে। আচ্ছা, তারপর চলেন, বলছে যে কার্বনের বন্ধন ক্রম কত। সো এই টাইপের কোয়েশ্চেন আশা করি আপনারা আগে পড়েন নাই, ঠিক আছে? বন্ধন ক্রমের কোয়েশ্চেন আপনাদের এবারই হচ্ছে নতুন। সো বন্ড অর্ডার এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে নতুন হইলেও জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো বন্ড অর্ডারে আমাদের এটা বা বন্ধন ক্রমের একটা ফর্মুলা আছে বা শর্টকাট আছে। শর্টকাটটা মনে রাখবেন, x ইন্টু 8 মাইনাস a প্লাস y ইন্টু 8 মাইনাস a ডিভাইডেড বাই 2। এখন x y a এই জিনিসগুলা কি মনে রাখবেন? এই x আর হচ্ছে এই আমাদের হচ্ছে এই এ হচ্ছে লাস্ট শেলের ইলেকট্রন, এ হচ্ছে কি বলেন তো, এ হচ্ছে লাস্ট শেলের ইলেকট্রন সংখ্যা। আর এক্স ওয়াই হচ্ছে উপাদান, ওয়াই হচ্ছে উপাদান, সরি উৎপাদন না উপাদান। এক্স হচ্ছে উপাদান, ওয়াই হচ্ছে উপাদান। তাহলে বলেন এখানে উপাদান কি? এক্স হচ্ছে বেসিক্যালি কার্বন আর ওয়াই হচ্ছে বেসিক্যালি অক্সিজেন। বুঝতে পারছি? তাহলে এখন অক্সিজেন কার্বনের লাস্ট শেলে আমাদের হচ্ছে কি আছে বলেন তো, 6 না, তাহলে 4টা ইলেকট্রন, আর এটা হচ্ছে 6টা ইলেকট্রন আছে, রাইট? এটা হচ্ছে 6টা ইলেকট্রন আছে। তাহলে এখন আমরা হচ্ছে এই জিনিসটা ক্যালকুলেশন করি। তাহলে এটার ক্ষেত্রে বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু হবে এক্স হচ্ছে কার্বনের ক্ষেত্রে, তাহলে কার্বনের ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে কার্বনের ক্ষেত্রে আমাদের হবে 8 মাইনাস 4 প্লাস আমাদের হচ্ছে এটা 8 মাইনাস 6 ডিভাইডেড বাই 2। তাহলে 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2 মানে 6 ডিভাইডেড বাই 2 হচ্ছে 3। তাহলে এটার বন্ড অর্ডার কত? এটার বন্ড অর্ডার হচ্ছে আমাদের 3, এটার বন্ড অর্ডার হচ্ছে 3। ওকে, তারপর হচ্ছে আসে নেক্সট কোয়েশ্চেন, বলছে নিচের কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া? অসামঞ্জস্যকরণ বিক্রিয়া কি? অসামঞ্জস্যকরণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় মানে একই সাথে হচ্ছে জারণ বিজারণ ঘটবে, একই সাথে জারণ বিজারণ ঘটে। কার জারণ বিজারণ ঘটবে? একই মৌলের জারণ বিজারণ ঘটবে, জারণ বিজারণ ঘটবে একই মৌলের। কার ঘটবে বলেন তো? স্পেশালিটা হচ্ছে একই মৌলের। সো বেসিক্যালি আমি আপনাদের একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে গ্রুপ 70 এর মৌলগুলো হচ্ছে এই অসামঞ্জস্য বিক্রিয়া দেয়। গ্রুপ 70 এর মৌলগুলো হচ্ছে এই অসামঞ্জস্য টাইপের বিক্রিয়া হচ্ছে দিয়ে থাকে। তাহলে এখান থেকে দেখেন গ্রুপ 70 এর একটা মৌলই আছে, একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া দিচ্ছে। তারপর চলেন আমাদের এখান থেকে একটু পিএইচ এর কিছু ম্যাথ আছে। হ্যাঁ, তো বলছে যে 50 মিলিলিটার 1 মোলার NaOH আর 50 মিলিলিটার HCl মিশ্রণের পিএইচ কত? আচ্ছা, ভেরি ফাইন। তো আমরা হচ্ছে দুইটা মিশাইছি, তো অ্যাসিডটাকে আমরা ইভিএস তো জানি, রাইট? ইভিএস অফ অ্যাসিড মাইনাস ইভিএস অফ বেস ইজ ইকুয়াল টু ইভিএস অফ টোটাল, রাইট? তাহলে আমরা ইভিএস অফ অ্যাসিড কি জানি বলেন তো? জানি হচ্ছে 1 ইন্টু ভি হচ্ছে 50 ইন্টু 0.8 মাইনাস 50 ইন্টু আমাদের হচ্ছে এস এর ভ্যালু তো 1ই, তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে ই হচ্ছে 1, ভি হচ্ছে 100 ইন্টু হচ্ছে এস হচ্ছে আপনার জানি না, রাইট? তাহলে এস বের করতে হবে, তাহলে চলেন এস বের করি। তাহলে 50 ইন্টু 0.8 কত হবে বলেন তো? 50 ইন্টু 0.8 কেমনে ক্যালকুলেশন করবেন? তাহলে এখানে দিবেন হচ্ছে একটা 10, তাহলে 5 আটা কত? 40, তাহলে 40 মাইনাস 50 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আসতেছে ডিভাইডেড বাই 100, তার মানে আসতেছে হচ্ছে মাইনাস 0.1,
-0.1। তো মাইনাস দ্বারা কি বুঝাইতেছি? মাইনাস দ্বারা বুঝাইতেছি হচ্ছে এখানে ক্ষার আছে। মাইনাস দ্বারা বুঝাচ্ছি হচ্ছে এখানে ক্ষার আছে, কারণ আমরা ক্ষারের আগে বা বেইজের আগে আমরা হচ্ছে নেগেটিভ ধরে নিছিলাম। তাহলে এখানে ধরে নিছিলাম আমাদের ক্ষার অবশিষ্ট হচ্ছে আছে, ক্ষার অবশিষ্ট আছে। ঠিক আছে, তাহলে এখন চলেন আমরা পিএইচ বের করি। তো পিএইচ বের করি, তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু হবে -log(0.1), তাই না? তো এটা তো ক্ষারের ক্ষেত্রে আমরা পিএইচ বের করতে পারবো না, পি অফ ওইচ বের করতে হবে। তাহলে -log(, এটা যদি আমরা উঠাই তাহলে কি হবে? tan ইনভার্স অফ 1, তাহলে tan ইনভার্স অফ -1, তাহলে -1 আর 1 মিলে হবে 1। এটা হচ্ছে পি অফ ওইচ এর ভ্যালু গেল। তাহলে পিএইচ এর ভ্যালু কি হবে বলেন তো? পিএইচ এর ভ্যালু হবে হচ্ছে 14 -1 মানে 13। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে ভাই বলেন তো? এটার অ্যান্সার হচ্ছে 13। এই যেটা, এটার অ্যান্সার হচ্ছে 13। এখন আসেন, একটা প্রশ্ন দিচ্ছে যে কোন জলীয় দ্রবণের পিএইচ মান সবচেয়ে বেশি। তো এই জিনিসটা দ্বারা আমরা বুঝবো হচ্ছে নতুন একটা টপিক, সেটা হচ্ছে সল্ট হাইড্রোলাইসিস। সল্ট হাইড্রোলাইসিস কি জিনিসটা আমরা জানি। চলেন আমরা একটা সল্ট কেমনে তৈরি হয় সেটা দেখি। NaOH প্লাস হচ্ছে HCl, এই দুইটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলেন তো? উৎপন্ন করবে NaCl প্লাস হচ্ছে H2O। NaCl প্লাস H2O। তাহলে দেখেন এই সল্টের এই পজিটিভ পোর্শন আর নেগেটিভ পোর্শন দুইটা আছে। এখন একটা সল্টকে যদি আপনি পানিতে চুবান, তাহলে H প্লাস আর হচ্ছে OH মাইনাস এই দুইটার সাথে একসাথে চুবাবেন, তাহলে পজিটিভের সাথে কে এসে যুক্ত হবে বলেন তো? নেগেটিভ এসে যুক্ত হবে। ঠিক আছে, আর এই নেগেটিভের সাথে কে এসে যুক্ত হবে? পজিটিভ এসে যুক্ত হবে। তাহলে দেখেন পজিটিভ যুক্ত করলে নেগেটিভের সাথে পাচ্ছি অ্যাসিড আর এটার সাথে পাচ্ছি বেস। এখন ঠিক একইভাবে আপনি ধরেন এই সল্টটাকে চুবান একসাথে, তাহলে পানিতে চুবাই আমরা, চলেন। NaOH এটা তো কোনো সল্টই না, এটা কি কোনো সল্ট নাকি? এটা তো কোনো সল্টই না। তারপর হচ্ছে দেখেন এটা একটা সল্ট কিন্তু, হ্যাঁ, CH3COONA। তো এটা যদি একটা সল্ট হয়, এটাকে পানিতে চুবাইলে এটা নেগেটিভ এটা পজিটিভ, এটার সাথে H+ যুক্ত করতে হবে, রাইট? তাহলে CH3COH, আর এটার সাথে কে যুক্ত করতে হবে বলেন তো? নেগেটিভ যুক্ত করতে হবে, তাহলে NaOH। তাহলে NaOH, ঠিক আছে। তাহলে এই যে আমরা যুক্ত করতেছি, এটা একটা কি জৈব অ্যাসিড না? এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। তাহলে আমরা জানি যে জৈব অ্যাসিড গুলা কি বলেন তো? জৈব অ্যাসিড গুলা হচ্ছে আমাদের ক্ষারীয়, হ্যাঁ, ক্ষারীয়। তাহলে এটা অবশ্যই একটা ক্ষারীয় আমাদের হচ্ছে লবণ হবে। বাট এখানে আমাদের দেখবেন আপনি সবচেয়ে বেশি, এটা কিন্তু একটা দুর্বল হয়ে যাবে সেই ক্ষেত্রে, কে এর ভ্যালু চলে আসবে। তাহলে সবচেয়ে আমাদের বেশি পিচ হবে দেখবেন এটার ক্ষেত্রে, হ্যাঁ, এটা একটা হচ্ছে আমাদের, এটাও একটা দুর্বল বেস থেকে আসছে। আর প্রথমটা তো আমাদের একটা দুর্বল বেসই। সো এইভাবে হচ্ছে আমাদের আসতেছে। তারপর বলছে কেসি এর ভ্যালু কত, ওকে। তাহলে একটা বিক্রিয়ার জন্য হচ্ছে কেপি এর মান দেওয়া আছে, এখান থেকে আপনাদের কেসি এর মান বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? কেপি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে কেসি ইনটু আরটি রুট ডেল এন। ঠিক আছে, তো আমরা এখান থেকে কেপি এর ভ্যালু জানি, কেসি এর ভ্যালু বের করতে হবে। তাহলে কেসি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কেপি, তাহলে দেখেন 1.9 ইন্টু 10⁻3, ঠিক আছে। আর আরটি রুট ডেল এন, এখন আর এর ভ্যালু কত জানি আমরা? 0.0821। তো এই জিনিসটাকে আমরা কি অ্যাপ্রক্সিমেট 0.1 ধরতে পারি না? 0.1 ধরতে পারি। তাহলে 0.1 ইন্টু এখন 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তার মানে কি 298। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কি আমরা 300 ধরতে পারি না অ্যাপ্রক্সিমেট? তাহলে 300 ধরে নিই, চলেন। 300 ডেল এন এর ভ্যালু হবে 2 - 3, তার মানে -1, রাইট? -1। তাহলে এখন চলেন, এখন জিনিসটা জীবনটা সোজা হয়ে যাবে। তাহলে 1.9 ইন্টু 10⁻³ ইন্টু এই যে এই একটা পয়েন্টের জন্য একটা শূন্য কাটা যাবে, তাহলে 30 ইনভার্স 1, তার মানে কি 1/30। সো 1/30 যদি ক্যালকুলেশন করি, উপরে হচ্ছে 30 গুণ হবে জাস্ট। সো 30 দুগুণে কত বুঝতেছেনই তো? 30 দুগুণে কত? 60 হবে না? সো 60 ইন্টু 10⁻³ সো এরকম টাইপের কোনো কিছু। আমরা তো আসলে বেসিক্যালি অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে কাজ করছি, রাইট? সো আমাদের অ্যান্সারটা হওয়া আশা উচিত কি ছিল বলেন তো? 5.9 ইন্টু 10⁻³। তাহলে আমরা এখান থেকে কি ডিসিশন নিলাম বলেন তো? হ্যান্ড ক্যালকুলেশন হচ্ছে একটা স্ক্যাম, হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশন হচ্ছে একটা স্ক্যাম, হ্যান্ড ক্যালকুলেশন হচ্ছে স্ক্যাম। সো এগুলো তো ঢাকা ইউনিভার্সিটিতে 17-18 সালে আসতো, এখন হচ্ছে আরো ইজি ক্যালকুলেশন আসে, এখন আরো ইজি ক্যালকুলেশন আসে। তারপর প্রশ্নটাতে বলছে যে নিচের কোন অ্যাসিডের কে এর মান সবচেয়ে বেশি? কে এর মান হচ্ছে আমাদের সবচেয়ে বেশি। তো
এখন এই প্রশ্নটা যদি আমরা সলভ করতে যাই, আপনারা জানেন সেটা হচ্ছে কে এর মান বেশি মানে কি বলেন তো? কে এর মান বেশি মানে হচ্ছে আমাদের সেই স্থিরের তীব্রতাটাও বেশি, সেই স্থিরের তীব্রতাও তত বেশি। তাহলে কে এর মান বেশি হলে কি হবে বলেন তো? পি কে এর মান হচ্ছে কম হবে। তাহলে এগুলো হচ্ছে এক একটা অক্সো অ্যাসিড, এগুলো হচ্ছে একটা কি বলেন তো? এক একটা অক্সো অ্যাসিড। এই যে অক্সো অ্যাসিড গুলো আছে, এই অক্সো অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবেন, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে অক্সো অ্যাসিড অক্সিজেন থাকলে, তো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে এই যে সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় মৌল, বা হচ্ছে কেন্দ্রীয় মৌল, এই কেন্দ্রীয় মৌলের অক্সিডেশন নাম্বার যত বেশি, তীব্রতা তত বেশি, তীব্রতা তত বেশি। তো এখান থেকে আপনার অক্সিডেশন নাম্বার বের করতে হবে। এটার অক্সিডেশন নাম্বার হবে +7, এটার অক্সিডেশন নাম্বার হবে +5, এটার অক্সিডেশন নাম্বার হবে হচ্ছে আপনার +6, এটার অক্সিডেশন নাম্বার হবে হচ্ছে +7। এই যে দেখেন দুইটার অক্সিডেশন নাম্বার সেম হইলো না? যদি অক্সিডেশন নাম্বার সেম হয়, ইন কেস অক্সিডেশন নাম্বার যদি সেম হয়, সেক্ষেত্রে যার সাইজ যত ছোট, তার সাইজ যত ছোট, তার তীব্রতা তত বেশি, তার তীব্রতা তত বেশি। হ্যাঁ, তার তীব্রতা তত বেশি। কারণ এটা আমি মনে রাখতে হবে, সেটা হচ্ছে ছোট মরিচের ঝাল বেশি। হ্যাঁ, ছোট মরিচের ঝাল বেশি, তার তীব্রতা তত বেশি। ছোট মরিচের হচ্ছে ঝাল বেশি। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তো ক্লোরিনের সাইজ ছোট, তার মানে এটার তীব্রতা সবচেয়ে বেশি, কে এর ভ্যালু সবচেয়ে বেশি। তারপরে যে এই জিনিসটা আপনারা করবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো। তারপর চলেন আমাদের লাসাদেলিয়া নীতির একটা প্রবলেম দেওয়া আছে। বলছে যে তাপমাত্রা বৃদ্ধি করলে অ্যামোনিয়ার উৎপাদন কিভাবে প্রভাবিত হবে। ডেলিচের ভ্যালু দেওয়া আছে নেগেটিভ। ডেলিচের ভ্যালু নেগেটিভ মানে কি আমরা জানি, সেটা বলেন তো? সেটা হচ্ছে একটা তাপোৎপাদী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া। এখন কথা হচ্ছে ভাইয়া, তাপোৎপাদী বিক্রিয়া আমাদের তাপমাত্রা বৃদ্ধি করলে, হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? তো আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখেন তাপোৎপাদী বিক্রিয়া, রাইট? তাপোৎপাদী বিক্রিয়া। তো তাপোৎপাদী বিক্রিয়ায় কি হইতেছে বলো তো? তাপোৎপাদী বিক্রিয়া হচ্ছে তাপটা হচ্ছে উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, তাপটা হচ্ছে উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে তাপটা উৎপন্ন হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের, ধরেন আমি জিনিসটা এইভাবে চিন্তা করতে পারেন, আপনি আহ বাইরে থেকে দিচ্ছেন, মানে বাইরে থেকে হচ্ছে কোনো কিছু কিনতে গেছেন যেটার দাম হচ্ছে 200 টাকা, আমি আপনাকে, ধরেন আপনার কাছে আগে থেকে 300 টাকা ছিল, আমি আপনাকে আরো 200 টাকা দিলাম, তার মানে 500 টাকা হয়েছে। আপনার একটা জিনিস কেনার পরে 200 টাকা দিয়ে কেনার পরে আরো 300 টাকা হচ্ছে বাকি থাকবে। ওই 300 টাকা কি করবেন? আপনার অপচয় যাতে না হয় সেক্ষেত্রে আপনার কি করবেন? দান করবেন না? ঠিক একইভাবে ওর অলরেডি তাপ উৎপন্ন হইতেছে, এক্সট্রা তাপ আছে ওর কাছে, তার মধ্যে আপনি আরো টেম্পারেচার বাড়াইতেছেন। তাহলে আরো টেম্পারেচার বাড়ালে কি হবে? উৎপাদন হওয়া কমাই দিবে সে, যাতে তার টেম্পারেচারটা আমাদের কি হয়, টেম্পারেচারটা হচ্ছে নষ্ট না হয়, তাপ শক্তিটা নষ্ট না হয়। তাহলে আমাদের উৎপাদটা কমাই দিবে। তাহলে উৎপাদটা কমাই দিলে আমাদের কি হবে বলুন তো? উৎপাদটা কমাই দিলে হচ্ছে আমাদের হচ্ছে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। তাহলে এটা হচ্ছে ডিক্রিয়েসেস। ওকে, ওকে। আচ্ছা, তারপরে আমরা যে প্রবলেমটাতে যাব সেটা হচ্ছে এই পিকে এর ভ্যালু সবচেয়ে বেশি। পিকে এর ভ্যালু বেশি মানে কি? পিকে এর ভ্যালু বেশি মানে হচ্ছে কে এর ভ্যালু কম। তাহলে কে এর ভ্যালু কম মানে কি? দুর্বল, দুর্বল। ঠিক আছে, এইগুলো একটু ধরা লাগবে আপনাদের। তো মনে রাখবেন এই জৈব অ্যাসিড গুলার ক্ষেত্রে, হ্যাঁ, জৈব অ্যাসিড গুলার ক্ষেত্রে, তো স্পেশাল ফর জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, ঠিক আছে, জৈব অ্যাসিড হচ্ছে আমাদের ক্লোরিন যত বেশি, তীব্রতা তত বেশি, তীব্রতা তত বেশি। তো এখানে দেখেন ক্লোরিন ছাড়া কোনটা আছে? ক্লোরিন ছাড়া আছে হচ্ছে এই যে এটা, এই বেটা। তাহলে এটার তীব্রতা সবচেয়ে কম, ঠিক আছে, এটার তীব্রতা সবচেয়ে কম, পিকের মান সবচেয়ে বেশি। এখন যে প্রবলেমটা সেটা বলছে এই মিশ্রণগুলোর মধ্যে কোনটা হচ্ছে বাফার দ্রবণ হিসেবে কাজ করবে, কোনটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। তো চলেন বাফার দ্রবণ হিসেবে কাজ করে এটা কন্ডিশন আমি আপনাকে বলি। সেটা হচ্ছে বাফার দ্রবণ হিসেবে কাজ করা একটা কন্ডিশন হচ্ছে আমাদের একটা উইক অ্যাসিড, একটা উইক অ্যাসিড বা আমাদের হচ্ছে একটা বেস থাকবে, উইক অ্যাসিড বা বেস থাকবে, সাথে এটার কনজুগেট সল্ট থাকবে, কনজুগেট সল্ট থাকবে। এটা হচ্ছে আমাদের একটা একটা কন্ডিশন, এটা হচ্ছে একটা কন্ডিশন, বুঝা গেছে? এটা হচ্ছে একটা কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে যদি এরকম বলে দেয়, ধরেন একটা উইক অ্যাসিড আছে, একটা স্ট্রং বেস আছে,
তাহলে উইক অ্যাসিড থাকলে স্ট্রং বেস থাকবে, উইক বেস থাকলে স্ট্রং অ্যাসিড থাকবে, কমপ্লিমেন্টারি থাকবে আর কি একটা আরেকটা। বুঝা গেছে? এখন যদি এরকম দিয়ে দেয়, একটা উইক বেস দিয়ে দিছে আর একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড দিয়ে দিছে, সেক্ষেত্রে এই কেসের ক্ষেত্রে এই কেসের ক্ষেত্রে এই কেসের ক্ষেত্রে আমাদের যদি উইক অ্যাসিড দেয়, তাহলে এন অফ অ্যাসিড যদি আমাদের এন অফ বেস, এটা হচ্ছে কেস 1 মানে এই কেস, তাহলে এন অফ বেস হয়, সেক্ষেত্রে হচ্ছে বাফার হবে, সেক্ষেত্রে বাফার হবে। আর যদি আমাদের কেস 2, এটা হচ্ছে কেস 2, যদি আমাদের এন অফ অ্যাসিডটা এন অফ সরি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এন অফ বেসটা যদি এন অফ অ্যাসিড থেকে ছোট হয় তাহলে হচ্ছে বাফার হবে। এটা কোন কেসের ক্ষেত্রে ভাই বলেন তো? এটা হচ্ছে যখন অ্যাসিড দুর্বল, যখন হচ্ছে অ্যাসিড দুর্বল। তাহলে এখন দেখেন অ্যাসিড দুর্বল এখানে, তাহলে 0.2 ইন্টু 10 তার মানে কত? তার মানে হচ্ছে আমাদের শুধুমাত্র 2 মিলিমোল, 2 মিলিমোল। আর এটা কত বলেন তো? এটা হচ্ছে 0.2 ইন্টু 2, তাহলে সমান সমান হইতেছে, তাহলে এটা হবে না। তাহলে এটা হবে হচ্ছে সেম ভাবে, এটা হবে হচ্ছে 2 মিলিমোল আর এটা হবে হচ্ছে 1 মিলিমোল, তাহলে এটা হবে, এটা বেশি। ঠিক আছে, বুঝাতে পারছি? তারপর একটা ম্যাথ দিছে যে কোনটির পিএইচ 7 অপেক্ষা বেশি, একটু আগে জাস্ট পড়াইছি কোন লবণের পিএইচ 7 অপেক্ষা বেশি হবে। তাহলে দেখেন এটা NaOH থেকে আসতেছে, বোঝাই যাচ্ছে, তাহলে এটার পিএইচ অবশ্যই না, এটা কিন্তু এটার পিএইচ অবশ্যই 7 থেকে বেশি হবে না, সরি 7 থেকে বেশি হবে না, এটার পিএইচ 7 থেকে বেশি হবে না, কারণ এটা নিরপেক্ষ লবণ। তো এটা যদি দেখি তাহলে এটা কিন্তু NaOH থেকে আসতেছে, আর এটা হচ্ছে H2CO3 থেকে আসতেছে। তাহলে কার্বনিক অ্যাসিড কি বলেন তো? একটা দুর্বল অ্যাসিড, কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তার মানে এটার পিএইচ অবশ্যই 7 থেকে বেশি হবে। তো এই সাথে সাথে আমাদের ফার্স্ট পেপারে ইম্পর্টেন্ট অনেকগুলো এমসিকিউ আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা টানা 5 মিনিট একটু ব্রেক দিব, ব্রেক দিয়ে হচ্ছে আমরা সেকেন্ড পেপারে এমসিকিউ দেখবো। তাহলে আজকে আমরা আহ, দুইটা পার্টে বেসিক্যালি ক্লাসটা দিই। একটা পার্ট হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ হলো, আরেকটা পার্টে আমরা কালকেই কেমিস্ট্রি সেকেন্ড পেপার ক্লাসটা আপলোড করব। সো আজকে আমাদের এতটুকুই থাক ফার্স্ট পেপারটা, নাহলে হচ্ছে জিনিসটা খুবই বড় হয়ে যাবে। সো ফার্স্ট পেপারের পরে আমরা হচ্ছে আগামীকাল আবার সেকেন্ড পেপার ক্লাসটা আপলোড করব। ঠিক একইভাবে কালকে আমি চেষ্টা করবো তোমাদের ফিজিক্স ক্লাসটাও দেওয়ার। সো আশা করি এতে তোমাদের অনেক বেশি উপকার হবে। তো সবাই এই ক্লাসটা দেখবা এবং আমি এই ক্লাসটা অনুযায়ী প্র্যাকটিস কিছু করবা, জাস্ট হচ্ছে ফর্মুলাগুলো দেখে যাবা পরীক্ষা, সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল।